গাইস ফাইনালি কিন্তু আজকে আবারও বাইরে বেরিয়ে পড়লাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন গাইস। সাতক্ষীরার দোয়াখোলা চমৎকার একটি জায়গা। সাতক্ষীরা জেলার গ্রামগুলো যেমন আশাশুনি উপজেলার দোয়াখোলা গ্রামের মানুষের জীবনযাপন মূলত গ্রামীণ বাংলাদেশের সাধারণ বৈশিষ্ট্যের মতো। এসব এলাকায় মানুষের জীবন প্রকৃতি, কৃষি ও নদী খালকে ঘিরে গড়ে উঠেছে। গ্রামের অধিকাংশ মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ, মৎস্য চাষ ও মাছ ধরা, চিংড়ি বা ঘিয়ের চাষ, গবাদি পশু পালন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সব শয়তান দূরে সরে যাক। সো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম দোয়াখোলায়, এবং আজকে কিন্তু আপনাদের এই দোয়াখোলা গ্রামটা কিন্তু রিভিউ করে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন অলরেডি দোয়াখোলা কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু দোয়াখোলা গ্রামটা। এবং আজকে দোয়াখোলা গ্রামে কি কি আছে আজকে আমরা কিন্তু ব্লগের মাধ্যমে সেটা দেখতে পারবো। তো সাথে থাকুন গাইস এবং ব্লগটা দেখতে থাকুন। সো ফাইনালি কিন্তু চলে আসছি দোয়াখোলা, এবং এখানে সামনে কিন্তু একটা দেখা যাচ্ছে বিশাল একটা কাঠের মিল। এখানে কিন্তু আপনার যে কাঠগুলা সম্ভবত সংগ্রহ করা হয় সবগুলাই কিন্তু আপনার ফ্রেশ। এবং গ্রামের সাইডে কিন্তু যেসব কাঠগুলো ম্যানেজ করে, কারণ গ্রামের লোকজনরা কিন্তু কোনো ভেজাল জিনিসটা বোঝে না। ডিরেক্টলি ভালো গাছ থেকে কাঠ সংগ্রহ করে, গাছের কাঠ সংগ্রহ করে সেখান থেকে কিন্তু ফার্নিচার বানানো হয়, বিভিন্ন রকম আসবাবপত্র কিন্তু বানানো হয়। এবং এখানে দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু যে বালি দেওয়া, সাদা বালি। এবং অবসর টাইমে গ্রামের ছেলেরা এখানে কিন্তু খেলাধুলা করে, ফুটবল খেলে, আরও অনেক ধরনের খেলা কিন্তু এখানে সবাই করে। এবং দোয়াখোলার কিন্তু খুব একটা নাম করা কাঠের মিল এটা। তো আমরা এখান থেকে এই পাশ থেকে এখন যাব। মাঠ থেকে আমরা মেঠু পথে যে উঠবো এখন। প্রচুর পরিমাণে বাতাস আজকে, এমন বাতাস যে কতদিন পাওয়া যায়নি আমার ঠিক মনে নেই। তো অবশ্যই অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর একটা বাতাস, কিন্তু ফ্রেশ বাতাস পাচ্ছি, এবং বাতাসের শব্দ কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন গাইস। এখান থেকে মনে হয় না যে ওইদিকে উঠতে পারবো, কারণ এখান থেকে কোনো পথই দেখতে পাচ্ছি না অলরেডি। সো আমাকে মনে হয় ওইদিকে যেতে গেলে একটু অন্য পথ অবলম্বন করতে হবে সম্ভবত। ঠিক আছে, সো আমি ওই রাস্তায় আমাকে উঠতে হবে। আবারও মাঠ ঘোরা লাগে কিনা বুঝতে পারতেছি না, এবং যদি আল দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আল দিয়ে যাব। আলটা অনেক সরু এখানে, তো জানি না যে আল দিয়ে যেতে পারবো কিনা। তারপরেও কিন্তু ট্রাই করা যাক নাকি। যাই হোক, সম্ভবত আমাকে ওই পাশ থেকে যেতে হবে। মনে হয় না আমি এই পাশ থেকে যেতে পারবো, কারণ এই পাশ থেকে তো দেখতেছি প্রচুর পরিমাণে পানি। সো বেড়াটা না দেওয়া থাকলে কিন্তু আমি যেতে পারতাম, ওইখানে কিন্তু বেড়া দেওয়া। তো যাই হোক, আমি সামনে থেকে ঘুরে যাব, কোনো সমস্যা নেই। অলরেডি কিন্তু সব মিলে কাজ চলতেছে, এবং আওয়াজ কিন্তু শুনতেই পাচ্ছেন। সো আমাকে কিন্তু ওই পাশ থেকে ঘুরে যেতে হবে গাইস, কিছু করার নেই। গ্রামের ম্যাক্সিমাম মানুষেরা কিন্তু সারাটা দিন প্রায় ব্যস্তই থাকে, এবং তাছাড়া এখন রোজার মাস এবং শেষের পথে। সো অবশ্যই মানুষ একটু ব্যস্ততার ভিতর দিয়ে আছে। সো সাথে থাকুন গাইস, দেখতে থাকুন আমার ব্লগটা। সো আমি কিন্তু 6 মিলের ওপর দিয়ে যাচ্ছি।
সমিলের ওপর দিয়ে কিন্তু এই এই পথে চলে আসলাম। তো আজকে কিন্তু এই পথ থেকে যাবো, দেখি কোথায় যাওয়া যায় আপনাদেরকে নিয়ে। আজকে দোহা খোলা গ্রাম থেকে কিন্তু যাত্রাটা শুরু করলাম আমি আমার। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার ব্যাংদা গ্রামে যেতে প্রায় 10 কিলোমিটার আগে কিন্তু দোহাখোলা এই মোড়, দোহাখোলা এই গ্রামটি। সো এখান থেকে আজকে আমি যাত্রা শুরু করলাম। সো সাথে থাকুন গাইস। রাস্তাগুলো কিন্তু বেশ খুব একটা ভালো না। আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছেন অলরেডি যাত্রা শুরু করে দিলাম এবং প্রচুর পরিমাণে একটা শান্তির বাতাস পাইতেছি। আর দুপুরের এই সময়টা কিন্তু যখনই আমি ব্লগের জন্য বের হই প্রচুর পরিমাণে গরম থাকে এবং আজকে ওয়েদারটা কিন্তু অনেক মেঘলা মেঘলা এবং এই মেঘলা ওয়েদারে হালকা বাতাস ছেড়েছে, হালকা না বেশ ভালোই বাতাস ছেড়েছে। তো অনেক ভালোই লাগতেছে আমার এই বাতাসে কিন্তু বের হয়ে এবং দেখি সামনের দিকে যাব এই মিঠো পথ ধরে। অস্থির একটা জায়গা দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি, সত্যি একটা অসাধারণ। কিন্তু রাস্তাটা বেশ খুবই খারাপ এবং এখানে যে ইটগুলা ফেলেছে সম্ভবত এই এলাকার যারা বাসিন্দা আছে, যারা এখানে বসবাস করে, তারাই সম্ভবত এই ইটগুলো এখানে ফেলেছে। কারণ যদি সরকারিভাবে এখানে ইটগুলো ফেলা হতো তাহলে কিন্তু রুলার দিয়ে সমান করে দিত, ঠিক আছে। সো এখানে বোঝাই যাচ্ছে যে সরকারিভাবে কিন্তু এগুলো ফেলানো না সম্ভবত। এখান থেকে হয়তো সামনে কোনো ইটের ভাটা আছে, যার ইটের ভাটা হয়তো তার যাতায়াতের জন্য প্রবলেম, এবং হয়তো এখানে পানি জমা হতো কোনো একটা কারণে, কিন্তু পার্সোনালিভাবেই এই রাস্তাতে কিন্তু ইট বসানো হয়েছে এবং ইটগুলো খুবই এলোমেলোভাবে কিন্তু বসানো দেখতে পাচ্ছি। সো গাইস অলরেডি এখান থেকে দেখেন কত সুন্দর একটা ছোট একটা খাল চলে গেছে, সেই একটা খাল এখানে। এবং কি পরিমাণে বাতাস শুধুমাত্র আপনারা গাছের দিকে দেখলেই বুঝতে পারবেন। এবং খালের দুই পাশ থেকে কিন্তু আপনার এই যে দুই দিকে কলা গাছের সমাহার দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কলা গাছ দেখতে পাচ্ছি। এখান থেকে অনেক কলা গাছ লাইন দিয়ে যতদূর পর্যন্ত চোখ দেয় শুধু কলা গাছ আর কলা গাছ, খুব সুন্দর লাগতেছে। এবং অনেক কলার বড় বড় মোচাও দেখি হয়েছে, কলার কান দিয়ে হয়েছে। বেশ এই জিনিসটা কিন্তু অনেক ভালো। আর এই এলাকাতে দেখা যাচ্ছে একটু বেশি কলা গাছটা একটু বেশি দেখতে পাচ্ছি। অলরেডি যতদূর দেখতে পাচ্ছি শুধু কলা গাছ আর কলা গাছ। সো গাইস আজকে কিন্তু ব্লগ করতে বেশ অনেক ভালোই লাগতেছে, কারণ আজকে এত সুন্দর ওয়েদার পাওয়াটাও কিন্তু একটা কপালের বিষয়। এত সুন্দর ওয়েদারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, বিকজ আজকে দেখেন অনেক মেঘলা মেঘলা ওয়েদারটা কিন্তু বেশ অনেক মেঘলা এবং খুব ভালোই লাগছে আমার। এবং বাতাস, প্রচুর পরিমাণে বাতাস পাচ্ছি একটা, ঠিক আছে। এবং অলরেডি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি গেঞ্জি পরে বের হয়েছি, এবং একটা কনভার্টস পরে বের হয়েছি। তো দেখতেই পেলেন এই যে কনভার্টস এবং গেঞ্জি পরে কিন্তু আজকে বাইরে বের হয়ে পড়লাম। সো সাথে থাকুন গাইস এবং আমার সাথে এই যাত্রাটা শুরু করলাম দোহাখোলা থেকে। তো দোহাখোলা গ্রামটা দেখতে দেখতে আমরা যাব, তারপরে কিন্তু দোহাখোলা থেকে আরও সামনে কী কী গ্রাম আছে সেসব গ্রামগুলো কিন্তু আমি দেখব। সো সাথে থাকুন গাইস। গ্রামের অধিকাংশ মানুষের প্রধান পেশা হলো চিংড়ি বা ঘের চাষ, গবাদি পশু পালন। অনেকে স্থানীয় হাটবাজারে ব্যবসা করেন বা অন্য জেলার শ্রমিক হিসাবে কাজ করতে যান। উপকূলীয় অঞ্চলে চিংড়ি ও মাছ চাষ অনেক পরিবারের আয়ের বড় উৎস। এখান থেকে কিন্তু লম্বা হয়ে খালটা চলেছে, খালের পানিটা কিন্তু বেশ অনেক খারাপ। পানির কালারটা কিন্তু খুবই ঘোলাটে কালার, খুবই বাজে কালার। খালের পানির কালারটা কিন্তু আমার ভালো লাগেনি। আর তাছাড়াও কলা গাছের ভিতর দিয়েও দেখা যাচ্ছে একটা খেজুর গাছ আছে গাইস। ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, কলা গাছের ভিতর দিয়ে খেজুর গাছ দেখতে পাচ্ছি। এখানে দেখেন কত সুন্দর একটা কলার কান্দি হয়েছে এবং এই পাশে ছোট একটা ঘেরও আছে।
আর তাছাড়া একটু সামনে দিকে যাবো, দেখেন এই যে দেখেন কত বড় একটা কলা গাছ, কলার কান্দি হয়েছে। এটা কিন্তু ডয়রা কলা, আপনাদেরকে একটু সামনের থেকে দেখাই। এটা কিন্তু এই যে ডয়রা কলা, এই যে বিশাল, এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবং দেখেছেন একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখেন, গ্রামে কিন্তু এই মেঠো পথ দিয়ে গ্রামে কিন্তু এই যে কলার কান্দি, কতগুলো কলার কান্দি হয়েছে দেখেন। এইভাবে কিন্তু শাক সবজি সব কিছু পড়ে থাকে, কলার কান্দি থেকে শুরু সব কিছু পড়ে থাকে, কিন্তু কেউ কিন্তু আপনার এইগুলা কিন্তু নেয় না এখান থেকে, কিন্তু কেউ কিন্তু হাত দেয় না, কোনো কিছুতে কিন্তু হাত দেয় না। এরকমই গ্রামের মানুষরা কিন্তু শাকসবজি প্রচুর পরিমাণে, এখানে গ্রামের মানুষ অনেক ভালো এবং অঢল শাকসবজি কিন্তু খেতে পারে গ্রামের মানুষরা। এবং এখানে দেখতেই পাচ্ছে সামনে, আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, চাচা কিন্তু অলরেডি রোজার মাসে বাইরে বাতাস খাচ্ছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু, এটা সন্ন্যের ডাটা না চাচা? এই যে এখানে কিন্তু এটা একটা সন্ন্যের ডাটা, এই যে দেখতেই পাচ্ছেন গাছ, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই সন্ন্যের ডাটা, এই যে এটা, এই যে এইটা হলো সন্ন্যের ডাটা, দেখেন এটা কিন্তু খেতে অনেক অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। সন্ন্যের ডাঁটার কারণটা হচ্ছে এই গাছ, এই ডাঁটাটা কিন্তু সন্ন্যের ওপরে ভাসে, ঠিক আছে, গাছের ওপরে যে সন্ন্যের ওপরে ডাঁটাটা কিন্তু সম্পূর্ণ সন্ন্যের ওপরে ভাসতেছে, এই জন্য এই ডাঁটাটার নাম কিন্তু সন্ন্যের ডাঁটা, ঠিক আছে। এবং আমরা সামনের দিকে যাব। তো চাচার সাথে একটু কথা বলে আসি, হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা ঘের কি আপনার এটা? দোয়াখোলার এদিকে না? ও, এই ঘের মানে এখান থেকে ওইটুকুই না? তো এখানে নেট দেওয়া হয়েছে কেন চাচা? এই যে মাছ যাতে না চলে যেতে পারে, এখানে কি মানে আপনার শুধু চিংড়ি মাছ নাকি আপনার এই সাদা সাদা মাছ? সাদা মাছ না? সো গাইস অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে সাদা মাছ চাষ করা হয়, এখানে কিন্তু প্রচুর মাছ কিন্তু আছে এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এবারে ধান কাটি আবার এটা সব করে। ও আচ্ছা, এই এই যে এখন কিন্তু ধানের সময় এই জন্য, এবং এই যে অলরেডি কিন্তু এই যে চাচা এখানে কিন্তু দায়িত্বে আছে উনি। তো চাচার সাথে কিন্তু আমরা এতক্ষণ কথা বলতেছিলাম। ইনি কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন, এখানে উনি একাই কিন্তু এগুলা দেখাশোনা করে। এবং যখন এই যে ধানের সিজনটা চলে যাবে তখন হচ্ছে আবার এখানে এই মাছের চাষ করা হবে। তো এই ধানের সিজনটা যখন চলে যাবে তখন মাছের চাষ করা হবে। তো খুব সুন্দর একটা জায়গা এবং খুব খুব শান্তি লাগতেছে, এবং যে এত সুন্দর একটা বাতাস। তো যাই হোক, চাচা অনেক ভালো আছেন না? রোজা আছেন? রোজা নেন না? শরীর খারাপ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক থাকেন, হ্যাঁ দেখা হবে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু চাচার সাথে একটু কথা বললাম, আর এখান থেকে এখন আবার সামনের দিকে যাব। আবার কিন্তু যাত্রা শুরু করলাম চাচার ওইখান থেকে বিদায় নিয়ে সামনের দিকে যাব। এখানে জমি 12 মাসই কাজে লাগানো হয়, হ্যাঁ। ধান চাষ করার পরে আবার সেখানে মাছও চাষ করা হয়। যদি মাছ চাষ না করে সেখানে অন্য শাকসবজি লাগানো হয়, কিন্তু জমি 12 মাসই কিন্তু কাজে লাগে। এখন বর্তমান সময়ে প্রতিটা জিনিস একটু পরিবর্তন হয়ে গেছে, কারণ আগে কিন্তু এমন ছিল না। আগে মানুষের এতটা কিন্তু মেধা ছিল না, যে আপনার মানুষ কি করবে বুঝে উঠতে পারতো না। তো 6 মাস চাষ করতো, 6 মাস বসে থাকতো এরকম। এবং এখন বর্তমানে সব কিছু 12 মাসই হয়ে গেছে, ঠিক আছে। কোনো না কোনো কিছু কিন্তু চাষ করা হয় জমি থাকলে। এবং এই পাশে দেখতে পাচ্ছি কত সুন্দর খাল, দেখেন পানিটা কিন্তু যাচ্ছে। এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সামনের থেকে বামের দিকে একটা রাস্তা চলে গেছে, আবার ডান দিকেও কিন্তু একটা রাস্তা চলে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু সামনে থেকে বামে যাব, ঠিক আছে, সামনে থেকে বামে যাব। এর ভিতর দিয়ে যে ওই যে রাস্তাটা, খালের ওই পাশ থেকে দেখেন কলা গাছের সাথে কিন্তু আরও অনেক ধরনের গাছ লাগানো আছে। পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে, তারপরে হচ্ছে আপনার আম গাছ লাগানো আছে, বিভিন্ন রকম গাছগাছালি কিন্তু আপনার লাগানো, সত্যি অসাধারণ। সো গাইস, এতদিন কিন্তু ব্লগ করেছি, কিন্তু এতটা মজা কখনো পাইনি। আজকে অ্যাটলিস্ট একটা জানের ভিতরে শান্তি লাগতেছে, খুব ভালো ফিল করতেছি আজকে আমি।
কারণ অনেক সুন্দর বাতাস প্রভাবিত হচ্ছে রৌদ্রের ভিতর দিয়ে। এই যে ঘাম, অলরেডি কিন্তু ঘেমে গেছি, তারপরেও কিন্তু ভালো লাগতেছে ব্লগ করতে, ঠিক আছে। তারপরেও আপনাদেরকে নিয়ে যাই। কষ্টটা আছেই, তাও কষ্টটা যদি যখন একটু বাইরে বাতাসটা যখন আসে, কষ্টটা একটু কম মনে হয়। সো সাথে থাকুন গাইজ, দেখতে থাকুন। সেইখান থেকে আমরা এখন বামে যাব। তো আমরা কিন্তু এই যে দোহাখোলার ভিতরেই আছি এখন। এবার এখানে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু এই যে বাঁধ দেওয়া, যখন এই যে এই দড়ি দিয়ে কিন্তু বাঁধটা উঁচু করে দেওয়া হয়, তখন পানি কিন্তু যাতায়াত করতে পারে এখান থেকে। আমার গোস্ত গোস্ত তোমার লোক। সো মেঠোপথ দিয়ে কিন্তু যাচ্ছি আমি এখন। এবং গ্রামের লোকরা কিন্তু সবাই ব্যস্ত, দেখেন কাজে, যে যার মতন কিন্তু কাজে ব্যস্ত আছে, এবং আমিও আমার কাজে ব্যস্ত। সো দোয়াখোলা কিন্তু খুব একটা বেশি উন্নত হয় নাই, দেখা যাচ্ছে গ্রামে ম্যাক্সিমাম মানুষজনরা সাধারণ জীবনযাপনই করে, এবং এখানে মুসলিমের থেকে হিন্দু সম্প্রদায়ের লোকটাও একটু বেশি। আহ, এবং এখানে কিন্তু ওই যে ঘের আছে দেখতে পাচ্ছেন, ঘের চাষাবাদটাই মেন। গ্রামে কিন্তু আপনার চাষাবাদটাই কিন্তু মেন, সব থেকে বেশি ওইটাই কিন্তু দেখা যায়, চাষাবাদটা। সো গাইস, অলরেডি এই মেঠো পথ দিয়ে কিন্তু যাওয়া শুরু করছি, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ধান লাগানো হয়েছে, এবং বেশ খুব সুন্দর দেখা যাচ্ছে ধানগুলা। আর অলরেডি ওই পাশে তো ঘের আছে, মাছ চাষ করতেছে। এখানে কিন্তু সব সাদা মাছ, এখানে কিন্তু চিংড়ি মাছ না। তো আগে আপনাদেরকে আমি যে ঘেরগুলো দেখিয়েছি, ওইগুলা কিন্তু নোনা পানির মাছ ছিল। দক্ষিণবঙ্গে কিন্তু আবার দুই ভাগে বিভক্ত। দক্ষিণবঙ্গের আপনার যখন এখান থেকে আপনার যে আসাশনের দিকে একটু মানে সুন্দরবনের কাছাকাছি যখন যাওয়া হয়, তখন কিন্তু যে নোনা পানির মাছটা বেশি চাষ করা হয় এখানে। বাগদা চিংড়ি চাষটা বেশি হয়, কারণ নোনা পানিতেই কিন্তু বাগদা চিংড়িটা হয়, মিষ্টি পানিতে কিন্তু বাগদা চিংড়ি হয় না। বাগদা চিংড়িটা মূলত কিন্তু নোনা পানিতে কিন্তু চাষ করা হয়, ঠিক আছে। এবং অলরেডি এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি যে এলাকাগুলোতে এখন যাচ্ছি, এখানে সুন্দরবন থেকে প্রায় আমি 90 কিলোমিটার দূরে আছি এখন বর্তমানে। সো 90 থেকে বেশি হবে, 90 থেকে 100 কিলোমিটারের দূর আমি এখন যেখানে আছি সুন্দরবন থেকে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম সব সাদা পানির মাছ, মানে মিষ্টি পানির মাছ। এখানে কিন্তু সব সাদা মাছ চাষ করা হয়, ঠিক আছে। সবই সাদা মাছ চাষ করা হয় এখানে যা দেখতেছেন। তো চিংড়ি মাছের ছোট ছোট যে চিংড়ি মাছ ওইগুলো আছে, ওগুলো তো ওঠেই, ওটা নেটের সাথে ওঠেই, ওটা ছাড়া লাগে না। ওটা যখন নেট ফেলে তখন কিন্তু অলরেডি ওই চিংড়ি মাছগুলো সাথে সাথে ছোটো ছোটো যে ষাটি চিংড়াগুলো আছে, ওই ষাটি চিংড়াগুলো কিন্তু ওঠে, ঠিক আছে। আর তাছাড়া এখানে মূলত সাদা মাছের চাষটা কিন্তু করা হয়। সিলভার কাপ মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু অলরেডি এখানে আছে। তো যাই হোক, এখানে কিন্তু দেখেন কত সুন্দর একটা কুল গাছ, লাইন দিয়ে কিন্তু কুল গাছ দেখেন, এখান থেকে শুরু করে লাইন দিয়ে কিন্তু সব কুল গাছ আর কুল গাছ, ঠিক আছে। এবং বাতাসটা গাইজ দেখেন কত সুন্দর বাতাস, অস্থির লাগতেছে আজকে। সত্যি আমার আজকে বাসায় যেতে মনে যাচ্ছে না, মনে হচ্ছে আজকে এখানেই থেকে যাই, ঠিক আছে। যদি পারতাম তো এখানে থেকেই যেতাম, বাট ওয়ে নেই, বাসা তো যেতে হবে। এবং গ্রামের দিনের বেলার পরিবেশটা একরকম, আবার রাত্রের পরিবেশটা কিন্তু আবার আরেক রকম, ঠিক আছে। এখানে রাত্রেবেলাও কিন্তু আবার প্রচুর পরিমাণে মশা এখানে। যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, সৌন্দর্যগুলো দেখতে থাকুন। এবং এখানে দেখে সব নেট দেওয়া, এখানে সব নেট দিয়ে রাখছে, ম্যাক্সিমাম জায়গাগুলোতে সব নেট দেওয়া। সবই মাছটা, সবই সাদা মাছের চাষ এখানে, ঠিক আছে। তো নোনা নোনা পানির নোনা পানিতে চিংড়ি মাছ যেটা করা হয়, সেটা কিন্তু এখান থেকে আরও অনেক দূরে যেতে হবে আমার, আরও অনেক দূরে গেলে ওখানে দেখতে পারবেন আপনারা। তো আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো কুল হয়েছে গাইস, কুল দেখলে আমার মাথায় কাজ করে না। সো না বলে একটা দুইটা কুল তো ছেড়াই লাগে। ওয়াও, বেশ অনেক, এতগুলো গাছের ভিতরে কিন্তু দেখেন
এতগুলো গাছের ভিতরে কুলের সাইজটা অনেক ছোট। হ্যাঁ, যাক 5টা কুল নিলাম গাছ। এই যে 5টা কুল নিলাম। কুল দেখলে আমার মাথায় কাজ করে না, কুল আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে গাছ থেকে ছিঁড়ে খেতে কুল ভালো লাগে আমার, ঠিক আছে। তো এর আগে ব্লগেও দেখছেন অলরেডি আমি কিন্তু গাছ থেকে কুল ছিঁড়ে ছিঁড়ে খাই, ঠিক আছে। আজকেও কিন্তু অলরেডি এতগুলো গাছের ভিতরে ওই গাছটাতে শুধুমাত্র কুল ধরেছে, আর কোনো গাছে কিন্তু কুল নাই। তো যাই হোক, কুলগুলো খাবো এখন, ঠিক আছে। তো সাথে থাকুন, আবার সৌন্দর্যটা দেখতে থাকুন। দোয়াখোলার এই মেঠো পথ ধরে যাব, এবং আপনারা এই দোয়াখোলা মেঠো পথ ধরে যেতে যেতে কিন্তু সৌন্দর্যটা দেখতে উপভোগ করতে করতে যাবেন। সো আমার সাথে থাকুন এবং দোয়াখোলাটা দেখতে থাকুন গাইস। এখানে কিন্তু আম গাছ আছে, দেখেন ছোট ছোট আম হয়েছে এখানে, ছোট ছোট। এই যে অলরেডি কিন্তু বাতাসের শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন, শা শা করে বাতাসের শব্দ হচ্ছে, এবং আকাশটা বেশ একটু মেঘলা। কালকে কিন্তু গাইস বৃষ্টি হয়েছিল। কালকে কিন্তু এরকম সময় কালকে হালকা পাতলা বৃষ্টিও কিন্তু হয়েছিল। অসাধারণ অসাধারণ রাস্তা। এখানে দেখেন সব, এই যে ছোট ছোট কিন্তু খেজুর গাছ এখানে। এখান থেকে একটু নিচে যদি নেমে যাওয়া যায়, তাহলে কিন্তু ওই পাশে সব আহ, হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস লাইন দিয়ে। এবং প্রতিটা মানুষই কিন্তু এই যে মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর আশেপাশে গরু ছাগলটা তো আছেই, গরু ছাগলটা আহ, এটা তাদের শুরু থেকেই তারা লালন পালন করে। প্রতিটা মানুষের বাসায় দেখবেন কম বেশি কিন্তু গরু ছাগল আছে, এটা দেখা যায়, ঠিক আছে। নিরিবিলি প্রকৃতি, একদম শান্ত, কোনো দিকে কিন্তু কোনো শব্দ নাই। একটা শুধু আস্তে আস্তে কিন্তু আহ, পাখির ডাক ওই যে শুনতে পাচ্ছেন কিন্তু। এবং দেখেন ওই যে গাছে কিন্তু পাখি বাসা বেঁধেছে। ওই যে ওই গাছের মাথায় কিন্তু ওই যে পাখির বাসা, দেখছেন ওই যে পাখির বাসা কিন্তু ওই যে মাথায়। এবং ওই যে পাখি, ওইখানে হান্ড্রেডে হান্ড্রেডে পাখির বাচ্চা আছে, পাখির ডিম আছে। এই যে দেখেন ঝোপঝাড় হয়ে গেছে এদিকে, একদম পুরো ঝোপঝাড়ে ভরা। এখানে কিন্তু সন্ন্যের ডাঁটাটা একটু বেশি দেখা যায়। যে এটা কিন্তু সন্ন্যের ডাঁটা গাছ, ঠিক আছে। এই গাছটা কিন্তু সন্য ডাঁটার গাছ। ওই দেখেন কতগুলো সন্ন্যের ডাঁটা হয়েছে, ওই যে অলরেডি পানির ওপরে দেখছেন সব ঝুলতেছে কিন্তু। ওগুলো সব সন্ন্যের ডাঁটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাদ্য। সন্ন্যের ডাঁটার যে রসটা, ওইটাকে যদি আপনারা চাবাইয়ে খান, তাহলে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে কিন্তু আপনার রোগমুক্ত থাকবে, শরীরে ফ্রেশ রাখবে একদম, ঠিক আছে। ওই রসটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার মানুষের। সন্ন্য ডাঁটা কিন্তু খাইলে দেখবেন গরমের সময় সন্ন্যের ডাঁটাটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ খায়। যে বিভিন্ন যে বসন্ত রোগগুলো আছে মানুষের শরীরে হয়, বসন্ত ওঠে মুখে, যে বসন্তগুলো ওঠে, তো সন্ন্যের ডাঁটাটা খাইলে আপনার সেই বসন্তটা হয় না মুখে। হ্যাঁ, এতটাই উপকারী। এবং এখান থেকে লাইন দিয়ে কিন্তু সব কিছু সন্ন্যের ডাঁটা গাছ, সবই দেখেন, সবই কিন্তু সন্ন্যের ডাঁটা গাছ, লাইন দিয়ে সবই সন্ন্যের ডাঁটা গাছ।
অসাধারণ একটা রাস্তা এবং পরিবেশটা বেশ অনেক সুন্দর। মেঘলা মেঘলা একটা পরিবেশ, খুব ভালোই লাগছে গাইস আজকে এরকম একটা ওয়েদারে। এবং এই গাছটা কিন্তু অনেক, এখানে কিন্তু অনেক বেশি দেখেন, অনেক বেশি এখানে কিন্তু আপনার যে হয়েছে, এই দেখেন এই ফুলগুলো কিন্তু সব কি অবস্থা দেখেন, ফুল এগুলো মরে গেছে অলরেডি শুকায়। এবং ওই যে দেখেন কি পরিমাণে সন্ন্যের ডাটা হয়েছে, ওই যে অনেক সন্ন্যের ডাটা দেখছেন কি পরিমাণে সন্ন্যের ডাটা। একটাও কিন্তু মানুষ নাই, এতক্ষণ ধরে আমি হেঁটে যাচ্ছি, বাট কাউকে কিন্তু এখনো পর্যন্ত দেখলাম না। এবং দেখেন এই পাশে কিন্তু মানুষের বসবাস, ওই যে ওই পাশে কিন্তু আরও একটা গ্রাম দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে কিন্তু ওই যে মানুষ বসবাস করে সব, ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ঘনবসতি। ওই পাশে কিন্তু সবই ঘনবসতি, মানুষজন থাকে। আর এই পাশটা কিন্তু লোকজন খুব একটা দেখতেছি না। কি পরিমাণে বাতাস দেখেন, এতক্ষণ কিন্তু বাতাস গায়ে লাগতেছিল না, বিকজ অফ এই যে গাছগাছালির জন্য। কিন্তু দেখেন কি পরিমাণে বাতাস। এবং ওই যে ওই পাশে কিন্তু মানুষের বসবাস, ওই পাশটা সম্পূর্ণটাই কিন্তু এই যে মানুষজন বসবাস করে, ঘনবসতি একদম লাইন দিয়ে, ফুল একটা গ্রাম বলতে পারেন। সো গাইস দেখতেই পাচ্ছেন দোয়াখালার কিন্তু ওই পাশে আরও একটা গ্রাম, ওইখানে কিন্তু আরও মানুষজন ঘনবসতি, ওইখানে কিন্তু আরও লোকজন বসবাস করে এখানে। এবং ওই সাইডে যতটা দূর পর্যন্ত আপনি যাবেন সবই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। সেখানে কিন্তু লাইন দিয়ে সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক, ওরা এখানে বসবাস করে। তো দেখতেই পাচ্ছেন এখানে রাস্তা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখান থেকে সামনের থেকে কিন্তু এই রোড থেকে ওই রোডেও যাওয়া যায়, ওই যে রাস্তাটা আছে ওইখান থেকে কিন্তু ওই রোডে যেয়ে ওখান থেকে কিন্তু আরও একটা গ্রাম অন্যদিকে চলে গেছে। তো যাই হোক, আমরা আজকে ওই দিকে যাবো না, আজকে আমরা দোয়াখলা গ্রামটা কিন্তু পুরো ঘুরবো। তো সাথে থাকুন গাইস, দেখতে থাকুন। দোয়াখলার এই পাশে কিন্তু আপনার দেখতেই পাচ্ছি বিশাল একটা গরুর খামার আছে এখানে। আর ওই পাশে কিন্তু একটা মসজিদ। এবং আপনি যদি রাস্তাটা পার হন এখান থেকে, ওই পাশে রাস্তা পার হন, খালটার ওই পাশেই কিন্তু সব আরেকটা গ্রাম, ওখানে ওইটা খালের ওই পাশে কিন্তু সব হিন্দু সম্প্রদায়ের লোক। এবং এখান থেকে ওই পাশটা সম্পূর্ণ আলাদা, এখান থেকে যাওয়ার পথ নেই। মনে করছিলাম এখান থেকে যাওয়ার পথ আছে, বাট এখান থেকে কিন্তু যাওয়ার পথ নেই। দেখেন এখান থেকে মাঝখান দিয়ে কিন্তু একটা বিশাল খাল চলে গেছে। সো এখান থেকে ওই পাশটা আলাদা, ঠিক আছে। ওই পাশে কিন্তু আপনাদেরকে আমি আরেকদিন নিয়ে যাব। তো এখন আমি এই পাশ থেকে যাব। ছোট্ট একটা গ্রাম, সত্যি এখানে কি কি আছে দেখতেই পাচ্ছেন। এবং অনেকক্ষণ পরে একটা গরু দেখতে পেলাম, ছোট একটা গরুর বাছুর। এই দেখেন ছোট একটা বাচ্চা কুল ছিটতেছে। এখানে কিন্তু যে ভেড়া লালন পালনও করা হয়েছে। গ্রাম মানেই কিন্তু শান্তি, অসাধারণ। দেখেন মানুষজনরা কিন্তু রাস্তার পাশ দিয়ে সবাই বসবাস করতেছে। দেখেন মাটি দিয়ে, টিন দিয়ে, খোলা চাল দিয়ে এখনো পর্যন্ত মানুষজন কিন্তু এখানে আছে। এখানে ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছি। দেখেন এখনো এখন 2026 সাল, এবং এখনো পর্যন্ত মানুষ কিন্তু কত কষ্টের সাথে জীবনযাপন করতেছে। এটা অ্যাকচুয়ালি যখন আপনি যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখবেন এটা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি মানুষজনরা কীভাবে বসবাস করতেছে, দোয়াখালার মানুষেরা যে যেখানে পেরেছে সেখানে কিন্তু একটা আপনার আশ্রয়স্থল কিন্তু করে নিছে, যে যেখানে পেরেছে, ঠিক আছে।
এবং এই যে নিচু এলাকায় এখান থেকে কিন্তু যে অফ দ্য রোড থেকে যে নিচু জায়গাতে ম্যাক্সিমাম জায়গাতে সবাই এই যে ঘরবাড়ি করে কিন্তু এখানে আসে, গরুর গোয়াল আছে, ঘরবাড়ি আছে, হ্যাঁ, এবং টালির এবং কাঠের টালির তারপরে মাটির সব কিছু দিয়েই কিন্তু আপনার টিনের মানে যে যা পেরেছে সেটা দিয়েই কিন্তু একটা আশ্রয়ের ব্যবস্থা করেছে মানুষ। হ্যাঁ, এবং এখানে কিন্তু সব মানুষজনরা অস্থায়ীভাবে আছে, এগুলো সবই সরকারি জায়গা, ঠিক আছে, সরকারি জায়গাতেই মানুষজন আছে। ছাগল কিন্তু ডাকতেছে, ভেড়া ডাকতেছে, ভেড়া ভেড়া করে, ওই যে ভেড়া। এইদিকে লোকজনটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবাই যে ভেড়াটা কিন্তু বেশি দেখতেছি আমি, ভেড়া লালন পালনটা কিন্তু একটু বেশি হয়। আর এই যে সামনে কিন্তু ভেড়া, এই যেগুলো কিন্তু ছোট ছোট যে ভেড়ার বাচ্চা দেখতেই পাচ্ছেন, ছোট ছোট এই যে একটু একটু ভেড়ার বাচ্চা সব, ভেড়া লালন পালনটা একটু বেশি এখানে। এই পাশে কিন্তু এই যে সৈন্যের ডাটা আছে, এখানে এই এলাকাতে একটু সৈন্যের ডাটাটা বেশি। দেখেন কত সুন্দর কত সুন্দর কিন্তু ভেড়ার বাচ্চা ছোটাছুটি করতেছে। এবং আমার ডান পাশে কিন্তু একটা গ্রাম অলরেডি ঘনবসতি দেখেন এই পাশে আছে, কিন্তু এটা কিন্তু খালের এই পাশে, আবার খালটা পার হয়ে ওই পাশে গেলে কিন্তু আবার আরেকটা গ্রাম, সেটা কিন্তু সামনে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। প্রচুর জায়গা দক্ষিণবঙ্গে, প্রচুর পরিমাণে কিন্তু আপনার বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ জায়গা, যতদূর পর্যন্ত যাবেন বিভিন্ন দিকে কিন্তু দেখবেন যে একটা রাস্তার সাথে একটা রাস্তা জড়িত হয়ে গেছে। খালের এই পাশেও একটা গ্রাম, খালের ওই পাশেও আরও একটা গ্রাম, এখানেও কিন্তু মানুষ বসবাস করে। এই যে এই দেখেন কত সুন্দর কলা হয়েছে সব জায়গায়, বিশাল কলার কান্দি সব, দেখেন বড় বড় কলার কান্দি, কিন্তু নেয়ার লোক নাই, লাইন দিয়ে কলার কান্দি হয়েছে, বাট অলরেডি কিন্তু এই যে এই একটা কলার কান্দি একদম নিচে আছে, দেখেন এই একটা কলার কান্দি, আর এই পাশে তো সব লাইন দিয়ে আবার আম লাগানো হয়েছে। সো গাইস, আমি এদিক দিয়ে যতদূর পর্যন্ত যাব প্রতিটা জায়গায় কিন্তু আপনার এমন ধরনের সব কিছুই দেখতেই পাচ্ছেন। এখানে মানুষেরা, সাধারণ মানুষেরা যেভাবে জীবনযাপন করে, দোয়াখালার মানুষেরা খুবই সাধারণ মানুষ। এখানে কিন্তু কোনো পাকা বাড়ি বলতে নাই, অনেকক্ষণ পরে কিন্তু একটা পাকা বাড়ি দেখতে পেয়েছি। এবং ওই যে ওই পাশে কিন্তু সবই কিন্তু গ্রামের লোকজন, নেটের ওই পাশে। হ্যাঁ, তো যাই হোক, অলরেডি এই পর্যন্তই আজকে। সো গাইস, অলরেডি কিন্তু বহুত কিলোমিটার আজকে পথ হেঁটেছি, অনেক কিলোমিটার পথ হেঁটে তারপরে কিন্তু আপনাদেরকে এই যে পুরা দোয়াখোলা কিন্তু আহ, গ্রামটা রিভিউ করলাম। দোয়াখোলার গ্রামের মানুষেরা কিভাবে জীবনযাপন করে, আহ, কিভাবে বসবাস করে। আহ, তো যাই হোক, প্রতিটা জিনিস কিন্তু আজকে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখালাম। তো আজকে কিন্তু এই পর্যন্তই, আবারও কিন্তু আরও একটা জায়গায়, আরও একটা মুহূর্তে, আরও একটা ব্লগে আপনাদের সাথে কিন্তু দেখা হবে, নতুন কোনো গ্রামে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।